আচ্ছা, আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম, আমরা আজকে আমাদের এই লার্নিং ফ্রম অবজারভেশন এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়ে শুরু করব আর কি। টপিকটা হচ্ছে মডেল সিলেকশন। মডেল সিলেকশন আসলে এখানে আমরা এর আগেও ডেসক্রাইব করেছি। আসলে আমরা যখন কোন একটা লার্নিং টেকনিক বা মেথডোলজিকে লার্ন করেছি, ট্রেনিং করেছি, তখন হাইপোথিসিস হিসাবে সেট অফ হাইপোথিসিস স্পেস থেকে আমরা সেট অফ মডেল পেয়েছি। হ্যাঁ, তো এখন এই সেট অফ মডেল অর্থাৎ সেভারাল মডেলের মধ্যে কোন মডেলটাকে আমরা সিলেক্ট করব, এবং কোন ক্রাইটেরিয়া দিয়ে সিলেক্ট করব, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট একটা বিষয় মডেল সিলেকশন চ্যাপ্টারে। আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফিগার দেখেছিলাম এই চ্যাপ্টারের শুরুর দিকে, 18.1, এবং ওই যে সেখানে কিছু ডেটা পয়েন্টকে বিভিন্ন মডেল দিয়ে, লিনিয়ার মডেল এবং পলিনোমিয়ালের বিভিন্ন ডিগ্রি দিয়ে সেটাকে ফিট করানো বা লার্ন করানো হয়েছিল। তো এখন আমরা এই ফিগারটা দিয়ে আবার শুরু করব। এখানে যেটা বলা হচ্ছে যে এই ফিগারের যদি আমরা দেখি যে প্রথম যেটা, সেইটার যে ডেটাগুলো ছিল জাস্ট একটা লিনিয়ার মডেল, অর্থাৎ লিনিয়ার স্ট্রেট লাইন। হ্যাঁ, একটা লিনিয়ার হাইপোথিসিস বলা হয়। সেই লিনিয়ার স্ট্রেট লাইন সকল পয়েন্টগুলোকে টাচ করেছে, অর্থাৎ ফিট করেছে, একটা কনসিস্টেন্ট ফিট হয়েছে। এরপরে যে ডেটা পয়েন্টগুলো একটু চেঞ্জ হয়েছে, তখন এই লিনিয়ার লাইন দিয়ে আর সম্ভব হয় না। এটাকে ফিট করার জন্য আমাদের হাই ডিগ্রি একটা পলিনোমিয়াল ব্যবহার করা হয়েছে। তো হাই ডিগ্রি পলিনোমিয়াল যখন ব্যবহার হচ্ছে, অর্থাৎ হাই ডিগ্রি পলিনোমিয়াল ক্যান ফিট দ্য ট্রেনিং ডেটা বেটার, কোনো লিনিয়ার স্ট্রেট লাইনের চেয়েও বেটার ফিট করে। বাট when the degree is too high, হ্যাঁ, যখন ডিগ্রিটা টু হাই, অর্থাৎ এখানে 7টা ডেটা পয়েন্টকে ফিট করতে 7 ডিগ্রি পলিনোমিয়াল ব্যবহার করা হচ্ছে, তো এটা টু হাই। তো এই ধরনের যখন টু হাই পলিনোমিয়াল ডিগ্রি ইউজ করে এটাকে ফিট করা হয়, সেটা একটা সিচুয়েশন অফ ওভারফিটিং। তো এই সিচুয়েশনটাকে আমরা ওভারফিটিং বলবো, এবং আমরা এর আগেও দেখেছি। এবং এই ওভারফিটিং এর যেটা প্রবলেম হচ্ছে, এই ওভারফিটিং মডেলে যখন ভ্যালিডেটেড ডেটা দিয়ে আবার টেস্ট করানো হবে, তখন সেইখানে পারফরমেন্সটা খুব পোরলি আসে। হ্যাঁ, কারণ সে এত ডিপ লেভেলের জন্য সে ফিটেড হয়েছে, তখন সিম্পল ভ্যালিডেটেড ডেটাকে আর ফিট করতে পারে না। তো এটা একটা কেস। এই জন্য আসলে আমাদের মডেল সিলেকশন করা দরকার, যে এখানে আমি একটা স্ট্রেট লাইন যখন পলিনোমিয়াল ডিগ্রি 1 সেটা দিয়ে ফিট করাতে পারি, এরপরে আবার 7 ডিগ্রি পলিনোমিয়াল দিয়েও ফিট করাতে পারি, কিন্তু আসলে এক্স্যাক্টলি কোন মডেলটা, এখানে আমরা এই যে এক একটা ডিগ্রির পলিনোমিয়ালই হচ্ছে এক একটা মডেল। ডিগ্রি 1 একটা মডেল, ডিগ্রি 2 লিনিয়ার কোয়াড্রেটিক একটা মডেল, ডিগ্রি 3, তার প্রতিটা ডিগ্রি পলিনোমিয়ালই ওয়ান কাইন্ড অফ মডেল। অর্থাৎ ওয়ান কাইন্ড অফ মডেল মানে কি, ওই স্পেসিফিক একটা ডিগ্রি পলিনোমিয়াল হাইপোথিসিস দিয়ে এটা ডেটাটাকে ফিট করানো যাচ্ছে, তাহলে একটা মডেল। এখন আমি কোন মডেলটাকে সিলেক্ট করব, সেই কথাটাই বলা হচ্ছে। তো তাহলে আমার হাইলি যদি আমি ট্রেনিং করাই ফেলি, অর্থাৎ আমার প্রত্যেকটা ট্রেনিং ডেটাটাকেই যদি সে অ্যাড্রেস করতে পারে, টাচ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হাই ডিগ্রি পলিনোমিয়াল আমার প্রয়োজন হচ্ছে। হাই ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে যখন আমি ওভারফিটেড করব, তখন নিউ কেসের ভ্যালিডেটেড সিম্পল ডেটাকেও সে অনেক সময় আর হয়তোবা চিনতে পারবে না। এই ক্ষেত্রে আমার ওভারফিটিং প্রবলেমটা হবে। এই জন্য আমাদের যেটা প্রয়োজন, এখানে চুজ দ্য ডিগ্রি অফ পলিনোমিয়াল ইজ অ্যান ইনস্ট্যান্স অফ প্রবলেম অ্যাজ দ্য মডেল সিলেকশন। মডেল সিলেকশন হিসাবে আমাদের ডিগ্রি অফ পলিনোমিয়ালটাকে চুজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় দরকার, একটা হচ্ছে মডেল সিলেকশন আর একটা হচ্ছে অপটিমাইজেশন। সেক্ষেত্রে মডেল সিলেকশনটা কি কাজ করে, মডেল সিলেকশন ডিফাইন দ্য হাইপোথিসিস স্পেস, অর্থাৎ এই টোটাল হাইপোথিসিস স্পেসটাকে সেট অফ মডেল বা সেট অফ হাইপোথিসিসটাকেই
ডিফাইন করে হচ্ছে মডেল সিলেকশন। দেন অ্যানাদার টার্ম হচ্ছে অপটিমাইজেশন। অপটিমাইজেশনটা কি করে? অপটিমাইজেশনটা করে হচ্ছে ফাইন্ড দ্য বেস্ট হাইপোথিসিস উইথিন দ্যাট স্পেস। এই স্পেসের মধ্যে যে বেস্ট হাইপোথিসিস সেটা হচ্ছে আমাদের অপটিমাইজেশনটা সেটাকে ফাইন্ড আউট করে। সেটাকে ফাইন্ড আউট করে। এখন আমরা আমাদের লিনিয়ার স্ট্রেট লাইন থেকে হাই ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত প্রতিটা মডেলের ক্ষেত্রেই আমরা দেখব যে যেটা হচ্ছে অপটিমাম মডেল সেটাকে আমরা চুজ করব, এবং এই চুজ করার ক্ষেত্রে দুইটাকে আমরা ব্যবহার করব। একটা হচ্ছে মডেল সিলেকশন, যেটা এই মডেল সিলেকশন, এবং আরেকটা হচ্ছে অপটিমাইজেশন। সেখানে মডেল সিলেকশন কি করবে? ডিফাইন করবে হাইপোথিসিস স্পেসটাকে, আর অপটিমাইজেশন কি করবে? সেই হাইপোথিসিস স্পেসের মধ্য থেকে ফাইন্ড আউট করবে দ্য বেস্ট হাইপোথিসিস উইথিন দ্য স্পেস। আচ্ছা, এখন এই গেল হচ্ছে আমাদের পলিনোমিয়াল ডিগ্রির ক্ষেত্রে। আচ্ছা, এখন মডেলকে আমরা আরো বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। মূলত কোন একটা মডেল তার প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এখন প্যারামিটার যেটা, সেই প্যারামিটারের ডিফারেন্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট মডেল হবে। যেমন আমরা যদি ধরতে পারি যে কোনো একটা মডেলের প্যারামিটার হচ্ছে সাইজ, তাহলে এই সাইজের বিভিন্ন মানের ওপর, অর্থাৎ সাইজের মান যদি 1 হয়, সাইজের মান যদি 2 হয়, এই মানের ওপর ডিফারেন্ট মডেল হবে। যেমন এখানে বলা হচ্ছে যে প্যারামিটারাইজড বাই সাইজ, অর্থাৎ কোনো মডেলের প্যারামিটার যদি সাইজ হয়, এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি যে পলিনোমিয়ালস এর ক্ষেত্রে যখন সাইজ 1 দ্যাট ইজ লিনিয়ার ফাংশন, সাইজ 1 দ্যাট ইজ লিনিয়ার ফাংশন, পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা বুঝো কিনা? এটা হচ্ছে যেমন y ইকুয়াল টু mx প্লাস c। তো এখানে x এর ইয়েটা পাওয়ারটা 1, হ্যাঁ, এটার জন্য কি একটা লিনিয়ার ফাংশন, একটা লিনিয়ার কার্ভ হবে। আচ্ছা, এখন সাইজ যখন 2, অর্থাৎ x এর ঘাত যদি 2 হয়ে যায়, সাইজ ইকুয়াল টু 2, দ্যাটস মিন কোয়াড্রেটিক। এই কোয়াড্রেটিক এর জন্য x স্কয়ার ঘাত। আচ্ছা, এভাবে আমরা সাইজগুলো বাড়তে পারি, এবং সেই সাথে সাথে আমাদের মডেলের আমরা স্পেস বা ডাইভার্সিফিকেশন আনতে পারি। এখন ডিসিশন ট্রি এর যে এক্সাম্পলটা আমরা দেখেছি, এই ডিসিশন ট্রি এর ক্ষেত্রে সাইজটা কি কাজ করবে? এই ডিসিশন ট্রি এর ক্ষেত্রে সাইজটা হবে নাম্বার অফ নোড, অর্থাৎ আমাদের যে নাম্বার অফ নোড, দ্যাট মিনস আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলটাতে যতগুলি নোড ব্যবহার করা, নোড মানে পয়েন্টগুলি, এবং পয়েন্ট দ্যাট মিনস যতগুলি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে, সেই অ্যাট্রিবিউটের সাইজটাই হচ্ছে বিভিন্ন নাম্বার অফ অ্যাট্রিবিউটটি বিভিন্ন মডেলকে রিপ্রেজেন্ট করবে। এখন সব কেসের ক্ষেত্রে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই যে সাইজ প্যারামিটার, এবং সেক্ষেত্রে আমাদের বেস্ট ব্যালেন্স রেখে সেই সাইজটাকেই চুজ করতে হবে। এবং এই ক্ষেত্রে আন্ডারফিটিং, ওভারফিটিং এই টেস্টগুলো আমাদের করতে হবে যে কোন সাইজের ক্ষেত্রে আন্ডারফিটিং হচ্ছে, কোন সাইজের ক্ষেত্রে ওভারফিটিং হচ্ছে, তার একটা ব্যালেন্স সাইজটাকে আমাদের চুজ করতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের এই মডেল সিলেকশন প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তো মডেল সিলেকশন প্রক্রিয়া বর্ণনার ক্ষেত্রে আমাদের এখানে একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমটাও কিছুটা দেখবো, ফিগার 18.8। এখানে এই অ্যালগোরিদমটা দিয়ে দেখে তারপরে আমরা ডেসক্রিপশনটা দেখব। আসলে দুইটা বিষয় আমরা আসলে যদি দেখেছি যে মডেলের যখন পলিনোমিয়াল ডিগ্রিটা অনেক বেড়ে যাচ্ছে, পলিনোমিয়াল ডিগ্রিটা যখন অনেক বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে ওভারফিট হচ্ছে। আর পলিনোমিয়াল ডিগ্রিটা যখন ভেরি সিম্পল, সেটা হচ্ছে আন্ডারফিটিং হচ্ছে। তো এখন এই দুইটা কেসের ক্ষেত্রেই আমাদের এরর গুলো কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করার পরে চেষ্টা করতে হবে যে এই এররটা যতটা মিনিমাইজ করা যায়, এই এররটা যতটা মিনিমাইজ করা যায়। এখন
আমাদের এই অ্যালগোরিদমটা এখানে ডেসক্রাইব করেছে, এই অ্যালগোরিদমের এক্সপ্লানেশনটা এখানে আছে যে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে an algorithm to perform the model selection and optimization is shown in figure that algorithm, এবং এই প্রক্রিয়াটাকে আমরা বলবো র্যাপার। র্যাপার কি করবে? র্যাপার যে কাজটা করবে, একটা লার্নিং অ্যালগোরিদমকে সে একটা আর্গুমেন্ট হিসাবে নিবে, অর্থাৎ ওই অ্যালগোরিদমটাকে আর্গুমেন্ট হিসাবে নিবে। আর্গুমেন্ট হিসাবে কি নিচ্ছে? এই যে এটা নিচ্ছে ডিসিশন ট্রি লার্নিং, এটাকে আর্গুমেন্ট হিসাবে নিচ্ছে। আচ্ছা, নেওয়ার পরে কি কাজ শুরু করছে? এখন আমি আগেই বলেছি যে ডিসিশন ট্রির ক্ষেত্রে যে মডেলগুলি হবে, এই প্রত্যেকটা মডেলের বেস হবে হচ্ছে তার প্যারামিটার দিয়ে। প্যারামিটারটা হচ্ছে সাইজ। সাইজ দ্যাট মিনস হাউ মেনি নোড, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় তাহলে র্যাপার ইনুমেরেট মডেল অ্যাকর্ডিং টু এ প্যারামিটার সাইজ। ফর ইচ সাইজ ইট ইউজেস এ ক্রস ভ্যালিডেশন অন learner to compute the average error on the training and testing set. আচ্ছা, এই ক্রস ভ্যালিডেশন অফ এ লার্নার, অর্থাৎ এই লার্নারের ক্ষেত্রে আমরা যে ট্রেনিং করব এবং টেস্টিং করব, এই দুইটারই অ্যাভারেজ এররটাকে ক্যালকুলেশন করা হবে প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে। তাহলে আমরা স্টার্ট করব কোথা থেকে? উই স্টার্ট উইথ দ্য স্মলেস্ট সিম্পলেস্ট মডেল। এবং সিম্পলেস্ট মডেল মানে কি? অর্থাৎ সাইজ যেখানে কম, হুইচ প্রবাবলি আন্ডারফিট দ্য ডেটা। এমনও হতে পারে যে আসলে সাইজ কম থেকে শুরু করতেছে, অর্থাৎ এটা আন্ডারফিট হতে পারে। আন্ডারফিট মানে যে ডেটাগুলি আছে অনেকগুলি ডেটাই ফিটিং মডেল কাজ করতে পারছে না। আচ্ছা, তাহলে আমরা শুরুটা সেখান থেকে হবে যে উই স্টার্ট দ্য স্মলেস্ট সিম্পলেস্ট মডেল হুইচ প্রবাবলি আন্ডারফিট দ্য ডেটা। আন্ডারফিট ডেটা থেকে শুরু করলাম, এন্ড এই প্রক্রিয়া আমাদের কি রিপিটেড হবে কনসিডারিং মোর কমপ্লেক্স মডেল অ্যাট ইচ স্টেপ। মানে এরপরে আস্তে আস্তে কি করা হবে? এই সাইজটাকে বাড়ানো হবে এবং মডেলটা কমপ্লেক্সের দিকে যাবে। কোন পর্যন্ত যাবে? আনটিল দ্য মডেল স্টার্ট টু ওভারফিট। অর্থাৎ আন্ডারফিট থেকে ওভারফিট রেঞ্জ পর্যন্ত আমরা মডেলটাকে কি করব? ফিট করব, সাইজ বাড়াতে বাড়াতে। এখন বলতেছে যে এই প্রক্রিয়ায় আমরা এই 18.9 একটা কার্ভ দেখবো, সেই কার্ভটা আমরা দেখবো। সেই কার্ভ দেখলে বলতেছে the training set error decrease monotonically while the validation set error decrease at first and then increase the model began to overfit. আচ্ছা, অর্থাৎ আমরা ট্রেনিং সেট যখন আমরা সাইজটাকে বাড়াচ্ছি তখন ট্রেনিং সেটটা ডিক্রিজ হচ্ছে মনোটনিক্যালি এবং ভ্যালিডেশন সেটটাও ডিক্রিজ হচ্ছে। এরপর একটা নির্দিষ্ট সময় পর ভ্যালিডেশন সেটটা কি হচ্ছে? ভ্যালিডেশন সেটটা আপ হবে। আচ্ছা, এই হলো তো মূলত প্রক্রিয়া। এখন কোনটা আমরা চুজ করবো সেটা আমরা ব্যাখ্যা করছি। এখন আমরা স্টেপটা যদি দেখি, এখন আমরা এই অ্যালগোরিদমিক স্টেপটা যদি দেখি, এখন দেখো যে আমাদের মূল কাজটা হবে ক্রস ভ্যালিডেশন র্যাপার। তার মধ্যে হবে লার্নার কে এক্সাম্পল, এই প্যারামিটার গুলো ব্যবহার করবো, রিটার্ন এ হাইপোথিসিস, একটা হাইপোথিসিসকে রিটার্ন করবে, একটা হাইপোথিসিসকে রিটার্ন করবে। দ্যাট মিন্স এ হাইপোথিসিস, ইন দিস কেস হাইপোথিসিস ইজ আ মডেল, অর্থাৎ এই ক্ষেত্রে রিটার্ন করবে একটা মডেল। আচ্ছা, এখন আরো কিছু লোকাল ভেরিয়েবল আমরা কনসিডার করব, ERRT, অর্থাৎ এটা হচ্ছে ট্রেনিং এরর। আচ্ছা, এরপরে অ্যান অ্যারে, একটা অ্যারে indexed by the size storing training set errors store এরর ভি হচ্ছে ভ্যালিডেশন সেট। ভ্যালিডেশন ডেটা সেটকে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ট্রেনিং, একটা ভ্যালিডেশন। আসলে ভ্যালিডেশন ইজ নাথিং, দ্যাট ইজ অলসো এ টেস্টিং সেট। আচ্ছা, এরপরে অ্যান অ্যারে অ্যান ইন্ডেক্স সাইজ সেট স্টোরিং ভ্যালিডেশন সেট এরর। আচ্ছা, তোমাদেরকে আমি আর একটু একটা বিষয় আরেকটু ক্লিয়ার করা দরকার। আমি গতদিন, আচ্ছা, আমি এই যে ডেটা সেটের এটা বোঝাতে বোঝাতে আরেকটু ক্লিয়ার, মানে এটা ভীষণটা থাকা দরকার। যে আমার মনে করো যে এখানে ডেটা আছে, এইটা ডেটা, এখানে আমার অনেকগুলি লাইন আছে, এইটা আমার টোটাল ডেটা, এখানে আর এইটা আমার লেভেল ইনফরমেশন।
অর্থাৎ আমি যদি এখানে দেখি সাপোজ x1 x2 x3 ডট 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 xn, আর এখানে আমার y আছে। এটা আমার হচ্ছে অ্যাট্রিবিউট। আমি একটা ডেটা সেটকে বোঝাচ্ছি। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট, এতগুলো অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, আর এই হচ্ছে y। এখন এটাকে আমি এভাবেও বলতে পারি, এই অর্থাৎ এটাকে ভালো হয় x1 x2 ডট 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 xd, এই আর এটা y। আচ্ছা, আর একটা যেটা হতে পারে, এখানে এই x1 থেকে শুরু করে x2 দিয়ে ফাইনালি এটা হচ্ছে xn হতে পারে। তার মানে আমার যে টোটাল ডেটাটা আছে, এই ডেটাটা এই ডেটাটা একটা ম্যাট্রিক্স। এই লেভেল ইনফরমেশনটা বাদ দিলে বা লেভেল ইনফরমেশনটা সহ এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা যেতে পারে x, তাহলে n ইন্টু ডি, অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্স, টোটাল ম্যাট্রিক্সটাকে x, আর যার সাইজটা হচ্ছে n সংখ্যক রো এবং ডি সংখ্যক কলাম। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স আমার টোটাল ডেটাটা। এখন আমি n এবং d এর ভ্যালু বিভিন্ন সময় বিভিন্ন বসিয়ে আমি কাজ করব। এখন আমি যে বারবার তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যে আমরা যখন সুপারভাইজড লার্নিং নিয়ে কাজ করি বা যে কোনো লার্নিং নিয়ে কাজ করি, এই টোটাল আমার ডেটা সেট। এখন এই ডেটা সেটটাকে সাপোজ আমি যদি এখন মনে করি যে মনে করো যে d ইকুয়াল টু 10 আর n ইকুয়াল টু 100, তার মানে আমার এই টোটাল 100টা ডেটা আছে। n ইকুয়াল টু 100 মানে 100টা ডেটা আছে। এখন কালকে যে আমি ক্রস ভ্যালিডেশনের কথা বলেছিলাম এবং অন্যান্য ট্রেনিং টেস্টিং এর কথা বলেছিলাম, তো মূল যে কাজটা হয়, আমরা যখন এই ডেটা সেটটা নিয়ে কাজ করব, অর্থাৎ এই যে মডেল লার্নিং এর কথা বলতেছে, তখন কিছু ডেটা নিয়ে আমরা কি করব, এই মডেলটাকে ট্রেনিং করব। তো সাপোজ এখান থেকে মনে করো যে 70% ডেটা, এই 70% ডেটা আমাদের ট্রেনিং এর জন্য ব্যবহার হবে। 70%, এটা অ্যাজাম্পশন দিচ্ছে নরমালি 70%, এটা ব্যবহার হবে কি ফর কেস অফ ট্রেনিং এর ক্ষেত্রে। আর 30% এই ডেটা ব্যবহার হবে হচ্ছে টেস্টিং এর ক্ষেত্রে। এটা নরমাল এই ধরনের কাজই হয়ে থাকে, নরমাল রুলস আর কি। তাহলে এটা কিভাবে হবে, এখন এই 70% ডেটা এখান থেকে প্রথম থেকে নিয়ে কি করব, যে কোনো মডেল নিয়ে আমরা কাজ করবো, ডিসিশন ট্রি হোক, যে মডেলই হোক, হ্যাঁ, দিয়ে তার 70% ডেটা নিয়ে ওইটাকে রান করবো। রান করানো মানে প্যারামিটার এস্টিমেশন করে একটা মডেল ডিজাইন হবে মডেল সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে। এরপরে সেই মডেলে বাকি 30% ডেটা দিয়ে আমরা কি করব, তখন আমরা তার অ্যাকুরেসি চেক করব। আবার কি করা যায়, অ্যাকুরেসি চেকটা কিভাবে করা হয়, এগুলো খুব ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করি। এগুলো না বুঝলে কিন্তু আমি যা পড়াবো হয়তো একেবারে ভিউ লেভেলে শুনতেছো, কিন্তু আসলে এটা ডিপলি বোঝা দরকার। এবং এটা নিয়ে আমি অবশ্যই এক্সপেরিমেন্ট করাবো, এই ধরনের প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করাবো ছোট ছোট। তোমাকে বলি, এখন এই যে ট্রেনিং ডেটাটা আমরা ট্রেনিং করাচ্ছি না, ট্রেনিং করানোর পরে এখানে ট্রেনিং একটা অ্যাকুরেসি আছে। ট্রেনিং অ্যাকুরেসি কি, আমরা ওই যে ডিসিশন ট্রিতে দেখেছি না, যে কোনো ক্ষেত্রে টেবিলের জন্য আমি ওয়েট করব ইয়েস, কোনো ক্ষেত্রে করব না নো আছে। তো
তো এখানেও একটা লেভেল ইনফরমেশন থাকবে, এখানে যে ডেটাগুলো তার লেভেল ইনফরমেশন, মনে করো কোনো জায়গায় টি, কোনো জায়গায় এফ, হ্যাঁ কোনো প্লেসে টি এফ, এই লেভেল ইনফরমেশন, এটা বাইনারি ক্লাসিফিকেশন মনে করো আমি বললাম। তো আমি যখন ট্রেনিং করবো 70% ডেটা, তাহলে এই ডেটা কোথায় ট্রু আছে কোথায় ফলস আছে এটা তো লেভেল ইনফরমেশন। তো ট্রেনিং করানোর পরে এই ট্রেনিং ডেটাটাও তারও আমরা একটা অ্যাকুরেসি বের হবে, সেই অ্যাকুরেসি এই অ্যাকুরেসির সঙ্গে ম্যাচ করব, করে দেখবো যেটা হবে সেটা হচ্ছে ট্রেনিং ইয়ে হবে, মানে ট্রেনিং অ্যাকুরেসি। এখন ট্রেনিং অ্যাকুরেসি যেটা হবে সেইটা 100%-এর মধ্যে যদি বিয়োগ করা হয় সে অ্যাকুরেসি, তাহলে তার ট্রেনিং এররটা বের হয়ে যাবে। যে এটা তো 100% হওয়া দরকার, যেখানে ট্রু সেখানে ট্রু, যেখানে ফলস সেখানে ফলস, তাহলে তার 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 হচ্ছে এররটা বের হয়ে যাবে। আচ্ছা, আবার টেস্টিং এর ক্ষেত্রে এখানে ট্রু ফলস বা যাই থাক, তো আমি যখন টেস্ট করব এখানে তো এই ইনফরমেশনটা আমি দিব না, না দিয়ে কি করব, না দিয়ে তোমাকে আরেকটা কথা বলি, আবার ভালোভাবে বুঝে, খুব সহজ উদাহরণ মনে করো। মনে করো যে আমার 5টা ডেটা আছে, 1 2 3 4 5। তো আমি এমন একটা মডেল ডিজাইন করলাম, সিম্পল লিনিয়ার মডেলের ক্ষেত্রে আমি বলি, সেই মডেলের ক্ষেত্রে যেটা আমি ডিজাইন করলাম, তো এই 5টা ডেটার মধ্যে আমার মডেলটা আসলে এই হলো, এই মডেলটা আমার হলো। এটা ট্রেনিং এর ক্ষেত্রে আমি ট্রেন করে করে এই মডেলটা পেলাম। এখন টেস্টিং এর আমার যে আরো বাকি কিছু ডেটা আমি রেখে দিয়েছি মনে করো, সেই ডেটাগুলো আমি এখন এখানে দেখাচ্ছি না, সেই ডেটাগুলো দিয়ে পরে আমি দেখবো। এখন ট্রেনিং এররের কথা বলতেছি, তাহলে 1 2 3 4, সে ট্রেনিং এই কিন্তু একটাকে ফেল করেছে, তার মানে এখানে অ্যাকুরেসি কত হয়েছে 80%, মানে 20% এরর এখানে আছে, এটা হচ্ছে ট্রেনিং এরর। আর যদি আমি অ্যাকুরেসি বলি তাহলে 80% অ্যাকুরেসি, ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে 80%। ঠিক আছে, আর আমরা বলতেছি না যে ওভারফিট করতে এটাকে কি করতে, তাহলে এই কার্ভটাকে আরেকটু বাড়াই দিতে হবে, এদিকে দিতে হবে, তার মানে পলিনোমিয়াল ডিগ্রি বাড়িয়ে দিলাম, দিয়ে তাহলে এটাকেও যদি কাজ করতে পারে তাহলে 100% অ্যাকুরেসি হয়ে গেল। এইটা হচ্ছে আমার কি ট্রেনিং এরর বা ট্রেনিং অ্যাকুরেসি। এখন ভ্যালিডেশন সেট বা টেস্টিং সেট, টেস্টিং সেটেও এখানে ট্রু ফলস থাকবে, এখানে 30টা মনে করো ডেটা আছে, তো এই 30টার ক্ষেত্রে আমি চেক করে হয়তো এই যে ইয়ে করলাম, এর ক্ষেত্রে মনে করো যে আমি 90% অ্যাকুরেসি পেলাম, 90%, তাহলে 10% হলো আমার এরর। এই তো এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তীতে দেখবো যে অনেক সময় আবার কি হবে যে আমার এই যে নাম্বার অফ নোড বাড়ার কারণে, হ্যাঁ আমার হয়ে যাচ্ছে, আমার ট্রেনিং অ্যাকুরেসি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমি পলিনোমিয়াল ডিগ্রিটাকে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার জন্য আমার এই অ্যাকুরেসি বেড়ে যাচ্ছে। অ্যাকুরেসি বাড়া মানে কি, এটা খুব ভালোভাবে বুঝো যে অ্যাকুরেসি বাড়তেছে মানে এররটা কমতেছে। অ্যাকুরেসি যদি এখান থেকে বেড়ে যায় 5%, তাহলে এই এররটা কমবে, সব মিলাই তো 100%। তো এখন এই হচ্ছে আমাদের টোটাল ডেটা ডিভাইডেশন। আর কালকে যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন যেটা শিখিয়েছি, তাহলে এখানে যদি 100টা ডেটা থাকে, তাহলে এই 100টা ডেটাটাকে আমাকে এমন একটা সেগমেন্টে ভাগ করতে হবে। আমি বলেছিলাম যে কে এর মান যদি 5 হয়, তাহলে আমি কি করেছিলাম 5টা ভাগে ভাগ করেছিলাম, এই এই 5টা স্লটে ভাগ করেছিলাম। এখন 5টা স্লটে ভাগ করার পরে আবার ভালো করে বুঝো, এখানে আমার প্রতিটা স্লটে 20টা করে ডেটা আছে, আর কে ইকুয়াল টু আমার কত 5। আচ্ছা, এখন মনে করো এই 1 2 3 4 5, এখন এই 1 নাম্বারটা যদি আমার প্রথম এক্সপেরিমেন্ট, যেটা 1 নাম্বার এক্সপেরিমেন্ট, সেখানে এই 1 নাম্বার যে স্লট, এই ফার্স্ট স্লট, এই ফার্স্ট স্লটটা যদি এই 1 নাম্বার যে এক্সপেরিমেন্ট, সেখানে আমার প্রথম স্লট ফার্স্ট স্লটটা যদি টেস্টিং হয়, ফার্স্ট স্লটটা হচ্ছে টেস্টিং হয়, তাহলে বাকি কোনটা 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমার কি ট্রেনিং, 2 থেকে 5 পর্যন্ত ট্রেনিং। তো 2 থেকে 5 পর্যন্ত ট্রেনিং, তাহলে এই টেস্টিং এবং ট্রেনিং এই একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের একটা অ্যাকুরেসি আসবে, সেই অ্যাকুরেসিটা এসি 1,
ঠিক আছে, সেই অ্যাকুরেসিটা AC1। আচ্ছা, সিমিলারলি যদি আমি এটা আমি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, যেখানে কে এর মান 5, গতকাল যেটা বুঝেছিলাম অনেকে একটু বুঝতে পারে না, আবার আজকে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপরে সেকেন্ড এক্সপেরিমেন্টে আমার সেকেন্ড স্লটটা হচ্ছে টেস্টিং, তাহলে বাকি কি 1, 3, 5 এটা আমার ট্রেনিং। এটা যদি ট্রেনিং হয় তার জন্য একটা একুরেসি 2 আসবে। এইভাবে যদি আমি কন্টিনিউ করতে থাকি 5 পর্যন্ত, তাহলে আমার কয়টা অ্যাকুরেসি আসবে? 5টা অ্যাকুরেসি আসবে AC5। এই AC5 থেকে যদি আমি অ্যাভারেজ করি তাহলে কি পাবো? AC/AV পাবো। এই AC/AVটাই হচ্ছে তখন অ্যাকুরেসি, এবং এই ক্ষেত্রে একটা বেটার অ্যাকুরেসি আসবে। ঠিক আছে, তো এই যে বেটার অ্যাকুরেসিটা আসবে সেটা 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 দিয়েই আমাদেরকে কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা টেস্টিং এর ক্ষেত্রে আমরা শুধু একটা করে বক্স নিব 5টার মধ্যে, 2টাও তো হতে পারে স্যার নাকি? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন যে আমরা কেন একটা নিচ্ছি। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ট্রেনিং করাবো, মূলত আমরা মডেলটাকে লার্ন করাবো। তো মডেলটাকে লার্ন করানোর জন্য আসলে যত বেশি ডেটা দেওয়া হয় মডেলটা তত অ্যাকুরেসি বেশি হয়। ঠিক আছে, তো নর্মালি যেটা অ্যাজাম্পশন যে 70 থেকে 80% ডেটা নিয়ে ট্রেনিং করালে মোটামুটি ভালো অ্যাকুরেসি আসে। তো এখানে আমরা একটা নিচ্ছি এই জন্য যে টোটাল যদি ডেটা থাকে তোমার 100, তার মানে আমার একটাতে 20 আছে, তাহলে আমরা 80% ডেটা নিচ্ছি ট্রেনিং এর জন্য আর 20% নিচ্ছি টেস্টিং এর জন্য। এটা জাস্ট একটা এক্সাম্পল, তুমি এখানে 25 নিতে পারো, 30ও নিতে পারো, এটা কোনো সমস্যা না, কিন্তু এর কম বেশি করলে তখন তোমার অ্যাকুরেসিটা ভালো আসবে না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা আমরা এই যে বিষয়টা বোঝাচ্ছি এটা আমরা দেখবো একটা কার্ভ। আমি যেখানে ছিলাম ওখান থেকে আসলে এখানে সুইচ করে চলে আসলাম, কারণ এই বিষয়টা তোমরা একটু ক্লিয়ারলি না বুঝলে তোমাদের ওখানে কাজ করতে একটু সমস্যা হবে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি যেটা বলবো যে আজকের ক্লাসের পরে তোমরা যারা পাইথনে বা আরে কাজ করতে পারো তারা করবা, নর্মালি এমনি কিছু ডেটা সেট নিয়ে ডিল করবা, বা এটা হচ্ছে গুগলে গিয়ে লিখলেই দেবা যে দেখাবে যে কিভাবে ট্রেনিং এবং টেস্টিং ডেটা নিয়ে যে কোনো মডেলে লার্ন করানো যায়, হ্যাঁ, ফিট করানো যায় যে কোনো। আমি অবশ্য রিগ্রেশন দেখাবো, এরপরে সেটাতে করতে পারো, ডিসিশন ট্রি করতে পারো, এরপরে আরো নিউরাল নেটওয়ার্ক দেখাবো। যে কোনো একটা সিম্পল কাজ কিভাবে হচ্ছে ডেটা সেটকে ট্রেনিং এবং টেস্টিং এ ভাগ করা যায়। জাস্ট একটা ডেটা সেটকে তোমরা এই ছোট প্রোগ্রামটা করবা। এরপরে যেটা করবা যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, যেখানে কে এর মান 5 কিভাবে নেওয়া হয়, এর যদি ছোট একটু প্র্যাকটিক্যালি কিছু করো এরপরের ক্লাসটা বুঝতে বা এই বিষয়টা তোমার কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তবে আমি চেষ্টা করতেছি যে যতটা তোমাদের কাছে বোঝানোর জন্য। তো এই হচ্ছে এটার জন্য কি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই, পাইথন অথবা আর, হ্যাঁ, এটা ভালোভাবে ম্যাটল্যাব দিয়ে করলেও করা যায়, কিন্তু আমি আপাতত ম্যাটল্যাব সাজেস্ট করি না, কারণ হচ্ছে আমরা এই ফিল্ডের ক্ষেত্রে আমি পাইথনকে বেশি রিকমেন্ড করি। আমি যদিও আর দিয়ে কাজ করি, তারপর আমি পাইথনও করে আরও করি। তো পাইথন আর যে কোনো দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারো, এটা বেটার হবে আর কি। হ্যাঁ, আর যেহেতু পরবর্তীতে তোমাদের থিসিস রিসার্চের কাজ আছে, এই জন্য আমি করব এখন থেকে পাইথনের সঙ্গে ইউজ টু হতে থাকবো। হ্যাঁ, সুযোগ পেলেই পাইথন নিয়ে বসে পড়বা,
এবং মেশিন লার্নিং এর এই ছোট ছোট কাজ কিভাবে করে এগুলো নিয়ে একটু মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে একটা ডেটা সেটকে কিভাবে ট্রেনিং টেস্টিং এ ভাগ করা হয় এই কাজটা শিখবা। এরপরে যেটা এই যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের কে এর মান যদি 5 হয় কিভাবে ডেটাটাকে সেগমেন্ট করা হয় এবং বিভিন্ন প্যাটার্নে নিলে রেজাল্টটা কেমন হয়। তো এই বিষয়টাই আমি বোঝানোর জন্য আর কি এখানে এসেছিলাম। আমি আবার ব্যাক করে ফিরে যাব ওই আগের জায়গায় আর কি। সেখানে আমি মূলত একটা কার্ভ দিয়ে শুরু করব আর কি। এখন এখন তোমরা কিন্তু কিছু বিষয় আমার সাথে বুঝতে পারবা এবং বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। এখন দেখো তাহলে এই যে লোকাল ভেরিয়েবল কি কি নিয়েছে, আর ট্রেনিং, তাহলে আর ট্রেনিং অর্থাৎ ট্রেনিং এর এরর, এটা এখন তোমাদের কাছে ক্লিয়ার যে ট্রেনিং এর এররটা কি। অ্যারে ইন্ডেক্স সাইজ স্টোরিং ট্রেনিং এরর রেট, ঠিক আছে। আর ভি অর্থাৎ ভ্যালিডেশন সেট বা টেস্ট সেট একই জিনিস, এন্ড অ্যারে ইন্ডেক্স স্টোরিং ভ্যালিডেশন সেট এরর। আচ্ছা, এখন এই সাইজটা 1 থেকে ইনফিনিটি বলা হচ্ছে, একটা রেঞ্জ নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে ট্রেনিং এর যে এরর তার সাইজ এবং টেস্টিং এরর তার সাইজ, এই ক্রস ভ্যালিডেশনের মাধ্যমে দুইটাকে আমরা স্টোর করব। স্টোর করার পর কি করব, ইফ এররটি হ্যাজ কনভার্সড, এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। কনভার্স দ্যাট মিন্স এর একটা নির্দিষ্ট মান পর্যন্ত পৌঁছালে বলবো যে এটা কনভার্সড হয়েছে, আমরা সেটা বলবো। দেন ডু বেস্ট সাইজ দ্য ভ্যালু অফ সাইজ উইথিন দ্য মিনিমাম এরর, ভ্যালিডেশন এরর যেখানে মিনিমাম সেটাকে আমরা বেস্ট সাইজ বলবো। এরপরে কি করবে, লার্নার রিটার্ন করবে উইথ দ্য বেস্ট সাইজ এক্সাম্পল। মানে এই অ্যালগোরিদম দিয়ে কি বুঝলাম, এই অ্যালগোরিদম দিয়ে বুঝলাম যে ভ্যালিডেশন এরর যেখানে মিনিমাম যে সাইজের জন্য, অর্থাৎ এখানে সাইজ 1 এটা রোটেশন হলো, সাইজ 2 এটা রিপিটেশন হলো, সাইজ 3 এটা রিপিটেশন হলো, কিন্তু আমার এখান থেকে রিটার্ন করবে কি, কোন সাইজের জন্য ভ্যালিডেশন এরর মিনিমাম, সেই সাইজটাকে বেস্ট সাইজ হিসেবে আমি রিটার্ন করে আনবো। এই অ্যালগোরিদমের মূল কাজ এটা। আচ্ছা, আমরা এই যে আগে যে র্যাপার টেকনিকটা দেখেছিলাম সেখানে একটা কথা দেখেছিলাম যে এই এটা দেখো যে ক্রস ভ্যালিডেশন প্রসিডিউর পিক আপ দা ভ্যালু সাইজ উইথ দা লোয়েস্ট ভ্যালিডেশন সেট এরর। এর আগে বলেছিল কি যে ট্রেনিংটা কি হবে, ট্রেনিং ডিক্রিজ মনোটোনিক্যালি, এরোটা মনোটোনিক্যালি কি কমে যাবে, ডিক্রিজ হবে। এরর ডিক্রিজ মানে পারফরমেন্স বেড়ে যাবে। দেয়ার ম্যানি may in general cite random variation while the validation set error এটাও কি করবে, ডিক্রিজ করবে at first then increase when the model began to overfit, যখন মডেলটা ওভারফিট হতে থাকবে। the cross validation procedure pick the size with the lowest validation set error, অর্থাৎ lowest validation set errorটা কে সেই সাইজটাকে পিক করবে the bottom of the U shape curve, অর্থাৎ ক্রস ভ্যালিডেশনের এররটা একটা ইউ শেপ আসবে। যাই হোক, আমরা এই পিকচারটা দেখলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন এখানে দেখো আমরা যে সাইজের কথা বলেছি, এক্স অ্যাক্সিসে হচ্ছে ট্রির সাইজ, ট্রির সাইজ মানে ট্রির যতগুলো নোড এখানে বলা হচ্ছে। আচ্ছা, এখন নোড, এক একটা নোডের সাইজে হচ্ছে এক একটা মডেল বা এক একটা হাইপোথিসিস, আর এদিকে এই ওয়াই অ্যাক্সিস আছে এরর। তো যখন নোডের সংখ্যা কম, সাইজ সংখ্যা কম, তখন কি এররটা বেশি, তার মানে পারফরমেন্স কি, পারফরমেন্স হচ্ছে কম, এরর বেশি মানে পারফরমেন্স কম। আচ্ছা, এটা বুঝতে গেলে ওই যে ওইটা মানে আবার লক্ষ্য করো যে যখন সিম্পল ডেটা ছিল সেই ডেটাটাকে আমরা যদি লিনিয়ার স্ট্রেট লাইন দিয়ে ফিট করাতে চেয়েছি, কিছু পেরেছে কিছু ডাটা পারে নাই, কিন্তু সব ডাটাকে পারতে গেলে হাই ডিগ্রি পলিনোমিয়াল কার প্রয়োজন হয়েছে। তো হাই ডিগ্রি পলিনোমিয়াল মানে এই যে সাইজ বেড়ে যাচ্ছে, তার মানে তুমি এই টি সাইজ বাড়াও, টি এর সাইজ আস্তে আস্তে 1 2 যত বাড়তেছে তত কি এই এররটা কমতেছে। এখন এইখানে দুইটা কার্ভ আছে, এই যে ডট 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 এই কার্ভটা হচ্ছে ট্রেনিং এর কার্ভ, আর উপরে যে সলিড কার্ভটা আছে এটা হচ্ছে ভ্যালিডেশন সেট বা টেস্ট সেটের কার্ভ। তাহলে সাইজ বৃদ্ধির সাথে সাথেই ট্রেনিং এর এররটা কমতেছে, টেস্টিং এর এররটাও কমতেছে। এরর কমা মানে এই সাইজ বৃদ্ধির সাথে সাথে, সাইজ মানে মডেলের সাইজ, সাইজ বৃদ্ধির সাথে সাথে আমার পারফরমেন্স বেড়ে গেছে। আচ্ছা, এরপরে ট্রেনিং এর যতই আমি সাইজ বাড়িয়েছি ততই কমেছে, কারণ ওভারফিটেড হতে থেকেছে। আর টেস্টিং এর ক্ষেত্রে আসলে একটা নির্দিষ্ট সময়ের পর সে কি করছে, এররটা আবার বাড়তে শুরু করেছে।
হ্যাঁ সাইজ বাড়াতে পারে, কারণ আমার তো এটা ট্রেনিং এর উপরই ডিপেন্ড করবে। টেস্টিং তো জাস্ট ট্রেনিং এর ওই ডেটাটা নিয়েই কাজ করে। তো এই ক্ষেত্রে ভ্যালিডেশন সেটটা একটা ইউ শেপের মতো হয়েছে। তো এখন কি করা হয় এখানে, আমরা তো মূলত তোমাদেরকে এই চ্যাপ্টারের আমি আজকে শুরুই করেছি মডেল সিলেকশন দিয়ে। মডেল সিলেকশন মানে কি, আমরা একটা মডেল পিক করব, একটা মডেল মানে একটা হাইপোথিসিস পিক করব। আর একটা হাইপোথিসিস মানে এখানে আমরা বলতেছি ট্রি এর সাইজ বা পলিনোমিয়াল ডিগ্রি সাইজ, মানে প্রতিটা সাইজে এক একটা মডেল। অর্থাৎ যখন পলিনোমিয়াল ডিগ্রি 1 সেটা হচ্ছে লিনিয়ার লাইন, পলিনোমিয়াল ডিগ্রি 2 সেটা হচ্ছে একটা জাত শেপ, কোয়াড্রেটিক শেপ, পলিনোমিয়াল ডিগ্রি 3 মানে আরো বেশি শেপ হয়ে গেল। ঠিক সেইভাবে যদি টি এর সাইজ মানে টি এর নোট যদি একটা হয়, শুধু রুট একটা, টি এর নোট যদি দুইটা হয় তাহলে একটা রুট একটা পাশে, টি এর নোট যদি তিনটা হয় একটা রুট একটা এই পাশে একটা এই পাশে, মানে প্রতিটা নাম্বার অফ সাইজ অফ নোট এক একটা মডেলকে রিপ্রেজেন্ট করবে, এক একটা টি কে রিপ্রেজেন্ট করবে। তো তাহলে এখানে 10টা যদি সাইজ থাকে, 10টা টি আছে এখানে, এই 10টা ক্যান্ডিডেট মডেল বা 10টা হাইপোথিসিস, এর মধ্যে আমি একটা মডেলকে চুজ করব। কোন মডেলটাকে চুজ করব? তো আমাদের ওই র্যাপার মেথডে বলা হলো যে যেখানে ভ্যালিডেশন সেটের এররটা হচ্ছে মিনিমাম, আমরা অ্যালগরিদমটা দেখেছি না, এই যে কি দেখেছি, বেস্ট সাইজ হুইচ ওয়ান ইজ দ্যাট ইজ দ্য সাইজ উইথ দ্য মিনিমাম এরর অফ ভ্যালিডেশন সেট। তো ভ্যালিডেশন সেটের এখানে মিনিমাম এরর হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ যখন সাইজ হচ্ছে 7। এই কথা এখানে বলা হচ্ছে, দেখো যে the validation data upper and different size decision, error rate on the training data lower dashed and validation upper for different size of decision tree. We stop when the training set error rate asymptotes and the source of the tree minimum error with the validation set, in this case the tree size of node is 7। অর্থাৎ এইটা হচ্ছে এররটা হচ্ছে সবচেয়ে কম। তো সেই জায়গায় তার মানে এই জায়গার অর্থাৎ যেখানে নোড নাম্বার 7 সেই করসপন্ডিং ট্রি এর যে মডেলটা সেটাকে আসলে এখানে প্রপার মডেল হিসাবে বেস্ট সাইজ মডেল হিসাবে চুজ করা হলো। তো এই চুজ করার ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদমটা এখানে দেখলাম এবং এই যে র্যাপার মডেল ডেসক্রাইব করলাম, এখানে এর মাধ্যমে আমরা আসলে একটা মডেল সিলেকশনের প্রপার মডেল একটা চুজ করতে পারলাম। তো এই প্রপার মডেল চুজ করার পরে আমরা এরপরে যে টার্মটাতে দেখবো সেটা হচ্ছে যে এরর রেট টু লস। এখন আমরা এরর রেটটা দেখেছি যে এররটা কি আসলে, আমাদের যে অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসির যেটা ছিল সেই অ্যাকুরেসির কে যদি 100 থেকে আমরা ডিডাক্ট করতেছি, তার যে ভ্যালুটা পাচ্ছি সেটাই আসলে মূলত এরর। তো এখন আমাদের সবসময় আমাদের একটা টার্গেট ছিল কি, ট্রাই টু মিনিমাইজ দ্য এরর, ট্রাই টু মিনিমাইজ দ্য এরর। এখন এখানে আমরা এসে যেটা দেখবো যে এররের সাথে আরেকটা টার্ম এসেছে, সেটা হচ্ছে লস। তো এই লস ব্যাপারটা হচ্ছে, লস ব্যাপারটাকে আমরা আরেকটা টার্মের সঙ্গে ই করাতে পারি, সিমিলার চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি এখানে এখানে উল্লেখ করেছে যে ডিসিশন মেকার শুড ম্যাক্সিমাইজ এক্সপেক্টেড ইউটিলিটি, and utility is what learner should maximize as well. In machine learning, it's tradition to express utilities by means of loss function. Utilities by means of loss function. The loss function কে নোটেট করা হচ্ছে L of x, y এবং estimated y is defined as the amount of utility loss by predicting এত। এখন এই লসটা হচ্ছে যে আমরা লসটার ক্ষেত্রে আমাদের বেসিক প্রিন্সিপাল হচ্ছে এটা মিনিমাইজ করতে চাই, যতটা পারা যায় এটা মিনিমাইজ করতে হবে, এবং এই লসটা কম্পেয়ার করা হবে যে আমাদের প্রেডিক্টিং যে ভ্যালু তার সঙ্গে, প্রেডিক্টিং ভ্যালুর সঙ্গে এস্টিমেটেড ভ্যালু কম্পেয়ার করে আমাদের লসটা বের করতে হবে। তো সে কথা এখানে বলা হচ্ছে যে এই লসকে নোটেট করা হচ্ছে L of x, y estimated y is defined as the amount of utility lost by predicting s of x estimated y and correct answer, যদি f of x equal to y হয় সেটা তো কারেক্ট আনসার, সেক্ষেত্রে তো লস থাকতেছে না,
এখন এই লসটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ইউটিলিটি লস রেজাল্টিং ইন ওয়াই গিভেন অ্যান্ড এক্স ইনপুট এক্স এবং ওয়াই, অর্থাৎ রেজাল্ট অফ ইউটিলিটি ওয়াই গিভেন অ্যান ইনপুট এক্স, আবার এস্টিমেটেড ওয়াই গিভেন অ্যান ইনপুট এক্স। এই ইউটিলিটি এল অফ এক্সটাকে দুইটা ভাবে ডিফাইন করা হয়। আচ্ছা, এই ডিফাইনের পরে আমরা তো এটা তো দেখেছি, আমরা লসটাকে মূলত এখানে আরেকটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে যে নর্ম বলে L1 এবং L2। L1 একটা নর্ম, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল নর্ম, আর L2 হচ্ছে টু ডাইমেনশনাল নর্ম। তো এখানে মূলত যে লসটা, সেই লসটা যদি আমরা L1 ওয়ান ডাইমেনশনাল লস বলা হয়, তাহলে সেটা লসটা কি? এখন আমার এস্টিমেটেডটা হচ্ছে ওয়াই হ্যাড, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু যেটা। তাহলে এই লসটা মানে কি? এই দুইটার ডিফারেন্স। এটা হচ্ছে L1 অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল নর্ম, আর স্কোয়ার যেটা সেটা হচ্ছে L2 নর্ম। আর L2 নর্মটা হচ্ছে যেহেতু স্কোয়ার, তো এল নর্মটা হচ্ছে ডিফারেন্সের উপরে স্কোয়ার দিয়ে প্রেজেন্ট করা হয় বা এভাবে প্রকাশ করা হয়। আমরা 2D নর্মস এর ক্ষেত্রে এভাবে বের করি। যেমন তোমরা আরো রুট মিন স্কোয়ার বের করা যায়। রুট মিন স্কোয়ার এটা আর একটা লস ক্যালকুলেশনের ইকুয়েশন, যেটা হচ্ছে এক্স্যাক্টলি এবং এস্টিমেটেড এর ডিফারেন্সটাকে স্কোয়ার করে এটা লস বের করা হয়। আর একটা লস 0-1 লস বের করা হয়, যে যদি সেটা y ইকুয়াল টু এটা হয় তাহলে লস 0, আর যদি না হয় লস 1। আচ্ছা, তো এইভাবে লসটা বের করা হয়। এরপর মূলত লসটাকে আমরা expected generalization loss for a hypothesis H with respect to loss function L is defined as general loss L of H equal to, এখন এই লসটা মানে কি? L of Y এবং এই H, এটা তো এই হাইপোথিসিস, এবং এটা দিয়েও কিন্তু আমরা ওই যে হ্যাড ওয়াই যেটা বোঝানো হচ্ছিল সেটাকেই H of X বলা যায়, কারণ এটা এস্টিমেটেড হবে, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ওয়াই। এখন আমরা লসের ক্ষেত্রে আমাদের সবসময় টার্গেট, আমরা এর আগেও বলেছি যে এস্টিমেটেড লস ইজ ওয়ান অফ দ্য মিনিমাম এক্সপেক্টেড জেনারেলাইজেশন লস, অর্থাৎ আর্গুমেন্ট মিন। এটা একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন অফ লস ফাংশন। লস ফাংশনের স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশনের জন্য সেটা আমরা ব্যবহার করা হয় এই আর্গুমেন্ট মিন। অর্থাৎ এটা হচ্ছে যে এখানে দেখো এইচ হচ্ছে কি আমাদের হাইপোথিসিস স্পেস, আর স্মল এইচটা হচ্ছে সেই হাইপোথিসিস স্পেসের মধ্যে একটা হাইপোথিসিস। তাহলে আমরা সেই হাইপোথিসিসটাকে নিব যে হাইপোথিসিসের জন্য আর্গুমেন্ট মিন অর্থাৎ জেনারেল লসটা হবে মিনিমাম। এই কথাটা হচ্ছে আমি এর আগেও তোমাদেরকে বলেছি, ম্যাথমেটিক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই যে আমি সিলেকশন হচ্ছে, এই সিলেকশনের মধ্যে কিন্তু এক প্যারা কথা লেখা যায়, হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট। এটা হচ্ছে যেমন আমি আবার বলি যে ক্যাপিটাল এইচ কি? একটা হাইপোথিসিস স্পেস, সেট অফ হাইপোথিসিস আছে, এর মধ্যে থেকে এইচ হচ্ছে একটা মেম্বার, সাধারণত এটা দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু আমরা কোন এইচ কে নেব? যে এইচ এর হচ্ছে আর্গুমেন্ট মিন জেনারেল লস হচ্ছে মিনিমাম, সেটাই হচ্ছে আবার প্রকাশ করা হচ্ছে এইচ স্টার দিয়ে। আচ্ছা, এরপরে probability of xy is not known, the learning agent can be estimated general loss with the empirical loss. General lossটা আবার empirical loss হবে on a set of example, যেখানে আসলে এটা হচ্ছে not known যার কারণে এটাকে ইগনোর করা হলো, এবং এই empirical lossটা বাকি ভ্যালুগুলো নিয়ে তখন empirical lossটাকে প্রেজেন্ট করা হচ্ছে। আবার সিমিলারলি empirical lossকে আবার আর্গুমেন্ট মিন দিয়ে এভাবে নোটেট করা হয় যে আর্গুমেন্ট এস্টিমেটেড আর্গুমেন্ট মিন empirical loss of all hypothesis spaces that select the H means ওই Hটাকে সিলেক্ট করবে যেখানে empirical loss এর আর্গুমেন্ট মিন হচ্ছে মিনিমাম। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এখানে যে there are 4 reasons why estimated loss may differ from the true function, মানে এই যে এটা ডিফার হচ্ছে কেন ট্রু ফাংশন থেকে, এটা আলাদা ডিফারেন্ট হচ্ছে কেন, তার 4টা কারণ আছে। একটা কারণ হচ্ছে আনরিলাইজেবিলিটি,
এরপরে ভেরিয়েন্স, নয়েজ এবং কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি, এর ব্যাখ্যাগুলো এখানে দেয়া আছে। তারপরে তোমরা দেখবো যে এই যে রিলাইজেবল অনেক সময় হাইপার যে স্পেসটা থাকতেছে সেখান থেকে আমরা F may not be realizable, may not be in hypothesis or may be present in such a way that other hypotheses are preferred. অর্থাৎ ওখানে যে হাইপোথিসিস গুলো আছে তার মধ্যে কোনটা কনসিস্টেন্ট না এমন হতে পারে, এই জন্য এই লসটা আসতেছে। এরপরে ভেরিয়েন্সটা হচ্ছে যে আমাদের লার্নিং অ্যালগোরিদম উইল রিটার্ন ডিফারেন্ট হাইপোথিসিস ফর ডিফারেন্ট সেট অফ এক্সাম্পল। তো ডিফারেন্ট সেট অফ এক্সাম্পলের জন্য ডিফারেন্ট হাইপোথিসিস হলে এখানে এই ডেটাগুলোর মধ্যে ভেরিয়েন্স তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে নয়েজ হচ্ছে এবং কম্পিটিশনাল কমপ্লেক্সিটি, এর ব্যাখ্যাগুলো এখানে আছে। যাই হোক, আমাদের মূল যেটা মনে রাখার ব্যাপার যে এই লসগুলি এই 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হচ্ছে এবং লসের এই ধরনের ক্যালকুলেশন বা এই লস ফাংশন এই ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে চলে আসবো নেক্সট টার্ম হচ্ছে রেগুলারাইজেশন। রেগুলারাইজেশনটা হচ্ছে এটা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ। এখানে মূলত যেটা দেখানো হবে যে হাউ টু ডু মডেল সিলেকশন উইথ ক্রস ভ্যালিডেশন অন এ মডেল সাইজ। আর alternative approach is to search for a hypothesis that directly minimize the weighted sum of empirical loss. রেগুলারাইজেশন যে কাজটা করে সেটা হচ্ছে এই এম্পিরিক্যাল লস এবং এর কমপ্লেক্সিটি সহ যে টোটাল কস্ট সেটাকে প্রকাশ করে আসলে। তার মানে এখানে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচকে রেগুলারাইজেশন প্রেজেন্ট করে, অর্থাৎ দ্য প্রসেস অফ কমপ্লেক্সিটি অ্যারাইজেন ইন দিস ইকুয়েশন। রেগুলারাইজেশনকে আমরা এইভাবে করতে পারি, এক্সপ্লেন করতে পারি, দিস প্রসেস অফ explicitly penalizing complex hypothesis is called regularization because it looks for function that is more regular, less complex. আসলে রেগুলারাইজেশনটা মূল ব্যাপার হচ্ছে আমাদের অনেকগুলো তো মডেল থাকে এবং আমরা মডেল সিলেকশন করতেছি, তাহলে কোন একটা মডেল রেগুলারাইজ মানে কি এই মডেলটা হবে লেস কমপ্লেক্স এবং ইট লুকস মোর রেগুলার, নট দ্যাট দি কস্ট ফাংশন রিকোয়ার্স to make two choice, the loss function and complexity measure, which is called regularized function. আচ্ছা, তাহলে রেগুলারাইজ এর মূল ব্যাপারটা বুঝো যে এটা আমরা খুব সিম্পল ভাবে যদি বলছি যে কোন একটা মডেল রেগুলার, তার মানে এই মডেলটা হচ্ছে রোবাস্ট, এই মডেলটা হচ্ছে লেস কমপ্লেক্স এবং মডেলটা হচ্ছে সিম্পল। আচ্ছা, এবং এই রেগুলার যে মডেল সেই মডেলের যে কস্ট ফাংশন হবে এই কস্ট ফাংশনের মধ্যে দুইটা চয়েস থাকবে, দুইটা অপশন থাকবে। কি কি? দ্য লস ফাংশন এন্ড দ্য কমপ্লেক্সিটি মেজার, হুইচ ইজ কল্ড দ্য রেগুলার ফাংশন। তাহলে এই কস্ট ফাংশনটাকে রেগুলার ফাংশন বলা হবে, যে রেগুলার ফাংশনের মধ্যে থাকবে একটা লস ফাংশন এবং একটা থাকবে কমপ্লেক্সিটি মেজার। আচ্ছা, এই ক্ষেত্রে the choice of regularization function depends on the hypothesis space. সেটা কিভাবে? ফর এক্সাম্পল, a good regularization function for polynomial is sum of the square of coefficient keeping sum up guide away from the would-be polynomials in figure. আসলে ওই আগের ফিগার গুলো যেখানে বলা হয়েছে যে রেগুলারাইজেশন সেখানেও প্র্যাকটিস হচ্ছে। তো এখানে আমরা যেটা পেলাম, তোমরা যদি আবার এই ইকুয়েশনটা আসো যে রেগুলারাইজেশন একটা হচ্ছে লেস কমপ্লেক্স মডেল, সেই লেস কমপ্লেক্স মডেলের মধ্যে কি কি থাকবে? একটা থাকবে লস ফাংশন এবং একটা থাকবে কমপ্লেক্সিটি। তাহলে এই কস্ট অফ রেগুলার সেটা হচ্ছে এম্পিরিক্যাল লস প্লাস কমপ্লেক্সিটি। এটাকে সামারি করা হলে হবে যে আসলে যেখানে কস্ট ফাংশনটা মিনিমাম সেটা রেগুলার মডেল। আচ্ছা, এখানে ল্যামডা হচ্ছে একটা প্যারামিটার, এ পজিটিভ নাম্বার দ্যাট সার্ভ অ্যাজ এ কনজারভেটিভ রেট বিটুইন লস এবং হাইপোথিসিস কমপ্লেক্সিটি। আচ্ছা, যাই হোক, খুব সহজে যদি আমরা আবার বোঝার চেষ্টা করি যে রেগুলার মডেল এটা হচ্ছে সিম্পল লেস কমপ্লেক্স মডেল এবং সেই রেগুলার মডেলটার মধ্যে
যার কস্ট কম থাকবে সেটা রেগুলার মডেল। এটা একটা অ্যাপ্রোচ। আসলে আমরা কিন্তু মডেল সিলেকশনের পার্ট থেকে রেগুলারাইজেশনে আসছি। এই অ্যাপ্রোচ গুলো আসলে আমাদের এই অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা কতটা সিম্পল রোবাস্ট মডেলকে চুজ করতে পারি। এর মধ্যে আরেকটা অল্টারনেটিভ স্টেপ আছে যে সিম্পল মডেল চুজ করার ক্ষেত্রে সেই অল্টারনেটিভ অ্যাপ্রোচটাকে বলা হয় ফিচার সিলেকশন। সেটা কি, যে সিম্পলি মডেল ইজ টু রিডিউস দ্য ডাইমেনশন দ্যাট মডেল ওয়ার্কস উইথিন এ প্রসেস দ্য ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন মানে আমাদের যে অ্যাট্রিবিউট গুলো দেখেছো না, এর মধ্যে অনেক ইরিলেভেন্ট অ্যাট্রিবিউট যদি থাকে সেটাকে কি করে দেয়া, সেটাকে ডিলিট করে দেয়া, এটাই হচ্ছে ফিচার সিলেকশন। তো যাই হোক, আমরা আসলে আজকে এই টপিক গুলোই আমরা পড়লাম এবং এই টপিক গুলো তোমরা আবার নিজেরা একটু পড়াশোনা করো। এরপরে আমরা নেক্সট ক্লাসে আবার বাকি বিষয়গুলো নিয়ে শুরু করবো আর কি। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, কারণ এই বিষয়গুলো একটু জটিল তোমাদের জন্য, এই জন্য তোমরা একটু এটা আমার পড়ানোর সাথে সাথে যদি পড়ো, আমি এই জন্য ভলিউমটা আর বাড়াতে চাচ্ছি না। এগুলো পড়ো, আমরা এরপরের ক্লাসে আবার নেক্সট বিষয় থেকে আমরা শুরু করবো আর কি।